হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমি মোটামুটি আছি ধরো। তো আমার মোটামুটি 1.5 থেকে 2 মাস হতে ছিল তোমাদের জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য আমি একদম বিছানায় পড়ে গেছিলাম আর কি। আমার মানসিক শক্তিও সেরকম ছিল না, আর ফিজিক্যালি শক্তিও সেরকম ছিল না যে আমি তোমাদের জন্য ভিডিও বানাবো আর কি। তো গত 24শে জুলাই আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বড়সড় একটা অ্যাক্সিডেন্ট আমার আর আমার হাজব্যান্ডের। তো আমরা বাইকে করে আসছিলাম রাস্তায়, আর সেই সময় এক বয়স্ক লোক, সন্ধেবেলায় বয়স্ক লোক রাস্তা ক্রস করছিলেন। তো তার বয়স হলো 72 বছর, ঠিক আছে। তো তাকে বাঁচানোর জন্য আমরা যতটা পেরেছি গাড়িটাকে, আসতেই চলছিল আর কি, গাড়িটা 30 স্পিডেও ছিল না, ঠিক আছে। তো ভদ্রলোক রাস্তা ক্রস করতে করতে হঠাৎ ডান দিকে ঘুরে যান। ওনাকে বাঁচানোর জন্য আমরা ডান দিকে বাইকটাকে ঘুরে দিয়েছিলাম, কিন্তু উনিও তৎক্ষণাৎ ডান দিকে ঘুরে যান। তো ধাক্কাটা লেগে যায়। ধাক্কাটা লেগে যাওয়ার পর ধরো যে যেদিকে হয়েছে ছিটকে গেছি আর কি আমরা। তো আমার যখন জ্ঞান আসলো, তো দেখলাম যে আমরা কে কোথায় আছি, ছিটকে পড়ে আছি, কোনো ঠিক নেই। আমার হাজব্যান্ড একদিকে পড়ে আছে, আমি আরেকদিকে পড়ে আছি। তো ওর জখমটা বেশি হয়েছিল, ও সেন্সলেস অবস্থায় রাস্তার উপর উবুর হয়ে পড়েছিল, ঠিক আছে। তো লোকাল লোক, সন্ধেবেলা যেহেতু অন্ধকার মোটামুটি ছিল, খুব লাইট ছিল না রাস্তাতে, তো লোকাল পাবলিক, আর আমরা বাস রুটে ছিলাম, তো লোকাল পাবলিক আমার দিকেই ধ্যান দিয়েছে, আর এই বয়স্ক লোকটাকার দিকেই ধ্যান দিয়েছে। তো আমার হাজব্যান্ডের দিকে আর ধ্যান দেয়নি ওরা। তো আমি যখন আমার জ্ঞানটা এসেছে, তখন দেখছি ও মুখ থুবড়ে রাস্তায় পড়ে আছে। আমি সঙ্গে সঙ্গে ওকে ঝাঁকিয়ে আর কি, মানে চেষ্টা করছি যাতে ও সেন্সটা আসে, ওকে মানসিক জোর দেওয়ার চেষ্টা করছি যে কিছুই হয়নি, এগুলো তো হতেই পারে না, রাস্তায় বেরোলেই তো এত ঘাবড়ানোর কী আছে। ও আমার কথায় রেসপন্স করছে, কিন্তু ওর ভেতরে কোনো সেন্স ছিল না, আমি যা বলছি তাই করছে। তো দেখলাম যে ওর সামনের দাঁত দুটো সামনে কিছুটা অংশ ভেঙে গেছে, আর ওর ডান দিকে পুরো মানে পুরো ছেঁচে গেছে, হাত পায়ে কিছু নেই, পুরো ছিলে ছুলে কেটে খাদ হয়ে মানে কঠিন অবস্থা, পায়ের উপর বাইকটা পড়ে রয়েছে। তো আমার কি হয়েছে আমি তখন বুঝতে পারছি না, তবে পায়ে চোট পেয়েছি সেটুকুনি বুঝতে পারছি, কারণ তখন আমি পাটাকে শার্ট করতে পারছি না। আর যেহেতু আমরা বাইরেকার লোক আর কি, আমাদের কাজের সূত্রে আর কি, মানে যেখানে আছি সেখানে থাকা, তো আমরা লোকাল লোকের জোর কোথাও পাচ্ছি না। আমার মাথাতে কোনো ফোন নম্বরও আসছিল না তখন, আমার ফোনটা তো রাস্তায় পড়ে গেছিলো ধরো, দিয়ে ফোনটা নষ্ট হয়ে গেছে। হাজব্যান্ডের ফোনটা রাস্তা থেকে কুড়িয়ে ওর এক স্টাফের সঙ্গে কথা হয়েছিল, অ্যাক্সিডেন্টের আগেই কথাটা হয়েছিল, সেই জন্য ওর নাম্বারটা আমি ঝট করে পেয়ে গেছিলাম, তাকে ফোন করা হয়, সে 15 মিনিটের মধ্যে স্পটে চলে আসে, ঠিক আছে। এই অবস্থায় আমরা তিনজনেই একটা প্রাইভেট হসপিটালে আমাদেরকে নিয়ে যাওয়া হয় আর কি, সবারই ট্রিটমেন্টের দরকার। তো প্রাইভেট হসপিটালে ঢোকার সঙ্গে সঙ্গে রিসেপশন থেকে বলা হয় তাদেরকে 2000 টাকা দেওয়ার জন্য। তো আমাদের সাথে যারা ছিল তারা বললো কেন 2000 টাকা কেন দেবো, বলছে না এটা অ্যাক্সিডেন্ট কেস, যদি আপনারা টাকাটা না দিন তাহলে কিন্তু আমরা পুলিশ কেস করবো, পুলিশকে ডাকবো। তো আমরা যেহেতু ডিফেন্সের মধ্যে আছি আর কি, তো আমরা বললাম যে আমরা তো আর বয়স্ক লোকটাকে চিনি না যে তাকে মারার উদ্দেশ্যে আমরা ধাক্কাটা মেরেছি, তিনিও আমাদের অপরিচিত, রাস্তায় উনি আমাদের মাঝখানে চলে এসেছিলেন, ঠিক আছে। হঠাৎ করে আমরা জেনে শুনেও মারিনি, আমরাও ভুল ছিলাম না, উনি আমাদের মাঝখানে চলে এসেছেন, উনি এধার ওধার না দেখে চলে এসেছেন, ঠিক আছে, রাস্তা ক্রস করছিলেন। তো যতদূর সম্ভব ওনাকে আমরা বাঁচানোর চেষ্টা করেছি, লাস্ট মুহূর্ত অবধি আমরা পারিনি। এইসব বলাতে তারপরে ওদেরকে বললাম ঠিক আছে আপনারা পুলিশকে ডাকবেন ডাকুন, কিন্তু টাকা আমরা দেবো না, ঠিক আছে, কারণ আমাদের কোনো জায়গাতে কোনো ফল্ট নেই। তখন যাই হোক, যেহেতু আমরা ডিফেন্সের লোক সেই জন্য আমাদেরকে বেশি কিছু করতে পারিনি, কিন্তু এটা যদি লোকাল পাবলিক হতো, সিভিলিয়ান হতো, তাহলে হয়তো তাদের কাছ থেকে টাকাটা নিয়ে নিত, ঠিক আছে, যে করেই হোক। তো এটা হচ্ছে মানবিকতা, সব জায়গায় বিজনেস পলিসি আর কি। তো আমরা যে মানে জখম অবস্থায় পড়ে আছি, ওখানে হসপিটালে গিয়ে আমরা বসে আছি, আমি জিজ্ঞাসা করলাম যে আমাদেরকে ফার্স্ট এড দেওয়া হবে, এখানে ব্যবস্থা আছে না নেই, তাহলে আমরা বেরিয়ে যাবো। বলো না না ফার্স্ট এড শুরু করছি। প্রথমত হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ওরা বাংলা জানে না, ঠিক আছে, আমাদেরকে হিন্দিতেই বলতে হচ্ছে, আর হিন্দিও ওরা প্রপার জানে না, ওরা বলতে চায় না, ঠিক আছে। তো চলো আমাদের এইভাবে ফার্স্ট এড হলো। তো বয়স্ক ভদ্রলোকের মাথা ফেটে গিয়েছিলো, এখানে 5 থেকে 6টা স্টিচ পড়েছে, ওনার স্ক্যান হলো, ওনার সমস্ত ট্রিটমেন্ট হলো, তারপর আমরা ছাড়া পেয়েছি, ঠিক আছে। পুরোপুরি ছাড়া না, মানে তার মেডিক্লেমটা আমাদেরকে দিতে হয়েছে, সে 2-3 মাসে ঠিক হবে সেই পেটাও আমাদেরকে করে দিতে হয়েছে। যাই হোক, এগুলো মানবতার খাতিরে আমরা করেছি, আমরা হয়তো মেডিকেলটা দিয়েই সেরে দিতে পারতাম।
তো সেখান থেকে বেরোনোর পর আমরা যখন বাড়ি ফিরলাম, বাড়ি এসে কী খাবো কোনো ঠিক নেই, কারণ আমরা সন্ধেবেলায় বেরিয়েছি, রাত্রে রান্নাটা বাকি ছিল। যাই হোক, একটু ওই অবস্থাতে একটু ভাত বানিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে, খাওয়ার মানসিকতা ছিল না, তবুও খেয়ে নিলাম। তারপর দিনকে আমি ফিল করলাম যে আমার কী কী ক্ষতি হয়েছে আর কি। আমি পুরো শুতে পারছিলাম না আর কি, শার্টে কোনো দিকেই শুতে পারছিলাম না, বুকে এতটা পেন আর পায়ে এত যন্ত্রণা। আমাদেরকে ইঞ্জেকশন করা হয়েছে, পেন কিলার ডোজও দেওয়া হয়েছে, সেই জন্য হয়তো সেই রাতটা বুঝতে পারিনি। তারপরে আমাদের তৈরি হতে হলো আর কি ডাক্তার খোঁজার জন্য। এখানে ভাইজাকে এক্সরে ওয়ার্কার এক হসপিটাল আছে, কিন্তু একটা চেস্ট স্পেশালিস্ট আমি সেই মুহূর্তে খুঁজে পাচ্ছি না যে আমি বুকটা দেখাবো ডাক্তারকে, বুকে আমি শ্বাস নিতে পারছি না। ওই অবস্থাতে, ওই পা নিয়ে আমার হাজব্যান্ড ওই অবস্থাতে, আমরা দুজনেই ঘুরে বেড়াচ্ছি ওই বাইক নিয়েই। সমস্ত ডাক্তারখানা আমরা খুঁজে বেরিয়েছি কোথায় চেস্ট স্পেশালিস্ট পাওয়া যাবে, কারণ আমার তৎক্ষণাৎ তখন সেই ডাক্তারই দরকার। তো এই করে করে আমরা পেলাম না ডাক্তার, সারাদিন আমরা ডাক্তার খুঁজে গেলাম। তার পরের দিনকে তারপরে আমাদেরকে একজন বোঝালেন যে জেনারেল হসপিটালে যেতে আর কি। তো সেখানে তো গেলাম, সন্ধেবেলায় হয়ে গেল প্রায় ডাক্তার খুঁজতে খুঁজতে। সন্ধেবেলায় জেনারেল হসপিটালে গেলাম, ভাইজাকে জেনারেল হসপিটাল। তো সেখানে গিয়ে দেখি ট্রেনি নার্স আর জুনিয়র ডাক্তারে ভরা আছে। তো তারাও হিন্দি বোঝে না আর কি। যাই হোক, আধা ভাঙা করে তাদেরকে আমি বোঝাতে পারলাম যে আমার কী কী ডাক্তার দরকার। আমার ইমিডিয়েট একটা অর্থোপেডি আর ইমিডিয়েট আমার একটা চেস্ট স্পেশালিস্ট দরকার। তো ওরা আমাকে চেস্ট স্পেশালিস্ট তো দিতেই পারলো না, বললো অত বড় হসপিটালে। তখন আমি চেস্ট স্পেশালিস্ট পেলাম না, সন্ধেবেলায় গিয়েছি আমি বলে, তো পেলাম না। জুনিয়র ডাক্তার সে আমার পাটা দেখলো, পাটা দেখে, পাটা আমি বাইরে থেকে এক্সরে করে নিয়েছিলাম, পা ফুলে গেছিলো বলে আমার ডাউট হয়েছিল, সেই জন্য আমি পাটা এক্সরে করে নিয়েই গিয়েছিলাম, এক্সরে কপি নিয়ে। সে কপিটাকে দেখলো, ভালো করে দেখলো না আমার কোথায় কি হয়েছে না হয়েছে। তোমাদেরকে আমি ভিডিও ক্লিপে দেখাচ্ছি মানে কি অবস্থায় আমার পাটাকে ওরা প্লাস্টার করে দিয়েছিল, ঠিক আছে। ঘরে এসে সঙ্গে সঙ্গে মানে আমার ওই ক্ষত অবস্থায় আমার পায়ে এত ক্ষত, মানে গর্ত হয়ে গেছে পুরো, সেই গর্তের উপর দিয়ে ওরা পুরো ফুল পা আমার প্লাস্টার করে দিয়েছে। কারণ আমার ডান পায়ে পরি আঙুলের পাশের আঙুলটাতে মাইনর ফ্র্যাকচার দেখা গেছে আর কি, সেই জন্য ওরা আমার ফুল পাটাই প্লাস্টার করে দিয়েছে। তাও ডক্টর নিজে করেনি, মানে যারা জিনিস দেখভাল করে তারা করে দিয়েছে, ঠিক আছে। তো বাড়ি এসে আমি তৎক্ষণাৎ প্লাস্টার খুলে ফেলে দিয়েছি, আমার প্লাস্টার রাখিনি, কারণ পুরো হুয়ো করে জ্বলে যাচ্ছিলো, পুড়ে যাচ্ছিলো জায়গাটা। তো চলো, পায়ের তো ওরা ট্রিটমেন্ট করে আমার অবস্থা খারাপ করে ছেড়ে দিল, চেস্টের তো বাদই দাও, চেস্টের কোনো ট্রিটমেন্ট হলো না। এই করে পরে 2-3 দিন পর আমি এরকম খুঁজতে খুঁজতে তারপর চেস্ট স্পেশালিস্টের কাছে গেলাম। তো প্রথমে এক্সরেতে কিছু একটা বাজে রিপোর্ট ধরা পড়েছিল, তারপরে আমি ফের আবার রিপোর্ট করালাম। এনআরআই বলে একটা হসপিটাল আছে, সেখানে গিয়ে আমি সমস্ত ডাক্তারই পেয়ে গেলাম। তো সেখানে আমার ট্রিটমেন্ট চলতে শুরু করে দিল, ঠিক আছে। তো পায়েরটা মোটামুটি আমাদের একটা ক্রিম দেওয়া হয়েছিল, সেই ক্রিমটা লাগানো হলো। তো সেই পা নিয়ে আমি এখনও কিন্তু খাড়া হতে পারিনি। এই নিয়ে আমার 3-4টে ডাক্তার, ফিজিশিয়ান উইথ অর্থোপেডিক সমস্ত ডাক্তার, আমার 3-4টে করে ডাক্তার দেখানো হলো। আমি এখনও পা নিয়ে দাঁড়াতে পারি না, ঠিক আছে। আমার সাপোর্ট লাগে, আমি চলতে আমার অসুবিধা হয় না, কিন্তু আমি কোনো সময় বসতে পারি না। আমি অনেকক্ষণ বসে থাকলে আমার পা ব্যথা করে, পা ফুলে যায়, মানে পায়ের প্রপার ট্রিটমেন্ট আমার এখনও হচ্ছে না, সেই জন্য আমি চলতে পারছি না এখন পর্যন্ত। আমি খাড়াতে পারি না, জোরে হাঁটতে পারি না, ঠিক আছে। ইন্ডিয়ান স্টাইলে আমি বসতে পারি না, আমার অনেক কিছু সমস্যা হয়ে গেছে। এই অবস্থায় আমি নিশ্চয়ই তোমাদের জন্য ভিডিও বানাতে পারবো না, ঠিক আছে। তো চলো, আগের থেকে এখন একটু বেটার। আমার হাজব্যান্ডও খুব কষ্ট পেয়েছে, প্রচুর রক্ত ঝরেছে। তো ও এখন মোটামুটি একটু আমার থেকে বেটার জায়গায় আছে, একটু ভালো পজিশনে আছে, কিন্তু আমি পাটা নিয়ে এখনও ভুগছি, ঠিক আছে। তো অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হয়, যখন তখন হবে, যে কোনো মানুষের সাথে হবে, কোনো সময় তো অ্যাক্সিডেন্ট বলে আসে না। কিন্তু কি বলো তো, বিপদের সময় মানুষকে বোঝা যায় যে কে তোমার পাশে থাকবে আর কে তোমার পাশে থাকবে না, ঠিক আছে। তো আমার এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি সাপোর্ট খুব কম পেয়েছি আর কি। আমাদেরকে দুজনকেই খাড়া হতে হয়েছে, যেহেতু আমার দুটো প্রাণী ভাইজাকে পড়ে থাকি, মানে আমার বাড়ির লোকও আসতে পারেনি, তাদেরও সম্ভব না আসার। তো চলো, মানে কিছু পাবলিক আছে যারা দেখায় আমাদেরকে খুব ভালোবাসে, তারা হয়তো একটা ফোন করে খবরও রাখেনি আর কি, শুনেছে, মানে হয়তো কেয়ার করেনি আর কি, না কি হয়েছে আর কি। তো বিপদের সময় তো আসল চেহারা সবারই দেখা যায়। চলো, ওইগুলো মাথায় রাখলে হবে না, এখন মাথায় রাখতে হবে আমাকে কী করে সুস্থ হতে হবে, ঠিক আছে। তো আমি ওয়েট করে আছি, ঘরে যাব, বাড়ি যাব।
বাড়ি গিয়ে হয়তো আমি আবার বেটার ট্রিটমেন্টটা পাবো। কারণ আমি ডক্টরকে যতক্ষণ না বোঝাতে পারছি নিজের ভাষায়, যতক্ষণ আমি ভালো করে বোঝাতে পারছি আমার কোথায় কোথায় অসুবিধা হচ্ছে, আমি ততক্ষণ ভালো ট্রিটমেন্ট পাবো না, ঠিক আছে? তো তার জন্য আমি এখন আর ভিডিও বেশি করতে পারছি না, কারণ আমি মানসিক জোর পাচ্ছি না। তো চলো আগে দেখো তোমাদেরকে আমি অ্যাক্সিডেন্টের পর কী কী অবস্থা আমি ঘুরে বেরিয়েছি আর কী কী আমার হয়েছিল, কীভাবে আমি পড়েছিলাম, সেই ভিডিও ক্লিপগুলো আমি তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, শুধু ডাক্তারের জন্য আমি কিভাবে রাস্তায় ঘুরে ঘুরে বেরিয়েছি দেখো। ওই অবস্থাতে বাইকে করে আমি শুধু ডাক্তারের উদ্দেশ্যে ঘুরে বেরিয়েছি। তো আমি এনআরআই হসপিটালে যাচ্ছি এখন। অনেক কষ্টে আমি এনআরআই হসপিটালের খোঁজ পেয়েছিলাম আর কি। তো আমার সেখানেই যাওয়া। আমাদের ঘর থেকে এটা দূরত্ব হলো মোটামুটি ধরো 3 থেকে 3.5 কিলোমিটার, ঠিক আছে? এর কাছে আমি আর কোনো ডাক্তার পাইনি। তো চলো যাওয়া যাক এনআরআই হসপিটাল। এই হচ্ছে এনআরআই হসপিটালের লোকেশন আর কি। আর প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ, প্রচুর গরম আর প্রচুর রোদ। আর তার মধ্যে আমরা খুঁজে বেড়াচ্ছি একটু ভালো চিকিৎসার জন্য। তো আমরা পৌঁছে গেছি এনআরআই হসপিটালে। এবার চলো ভেতরে যাওয়া যাক। আমি এখন বসে আছি, এক্স-রে করানো হবে আমাকে। তো বুকের আর পায়ের এক্স-রে আমি আর একবার করবো। কী করে রিপোর্ট করেছে কি জানি, এর আগে ভালো করে ধরা পড়ছে না। তো দেখতে পাচ্ছ এটা আমার পায়ের ক্ষত। এই ক্ষত অবস্থাতে, এটা আমার হাঁটুর চোট। আর কোথায় এই ক্ষত অবস্থাতে আমার উপর ওরা কীভাবে প্লাস্টার করে দিয়েছিল দেখো। এইভাবে আমাকে প্লাস্টার করে দেওয়া হয়েছিল আমার গোটা পাকে, ঠিক আছে? মুখে দেখতে পাচ্ছ, মুখে আমি বেশি আঘাত পাইনি, অল্প চোট এসছে, কিন্তু আঙুল, হাতের আঙুল, মুখ সব জায়গাতেই অল্প অল্প চোট এসে গেছে। সব থেকে আমি বেশি চোট পেয়েছি এই পায়ের টোয়ের জায়গায়, ঠিক আছে? পাটা যেখানে শুরু করেছে। এখন আমি রিপোর্টের অপেক্ষা করছি। রিপোর্টটা পেলেই আমি চলে যাব বাড়ি। তারপর তো ধরো মেডিসিন যা যা দিয়েছে সেগুলো আমাকে নিতে হবে। রিপোর্টগুলো দেখিয়ে আবার মেডিসিন নিতে হবে। তো এখন রিপোর্ট নেওয়ার জন্য এনারাও অপেক্ষা করছেন আমার সাথে সাথে। তো চলো ডাক্তার কি বলছে দেখা যাক। এই হচ্ছে আমার খাবার, মানে আমি রান্না করতে পারছি না, আমার বাইরে থেকেই খাবার আসছে এখন আপাতত। ইডলি খেয়েই আমি জীবন কাটাচ্ছি এখন ধরো। আর সামান্য ফল যা যা লাগে আর কি। তো ফলের মধ্যে আমাকে বেশি করে খেতে বলা হয়েছিল আমলকি। আমার প্রচুর আমলকি খাওয়ার প্রয়োজন। এখানকার ডক্টর আমাকে প্রেসক্রাইব করেছে আমলকি খাওয়ার জন্য, ঠিক আছে? মেডিসিনের আখড়া দেখতেই পাচ্ছ, প্রচুর ভিটামিন সি ওষুধও দিয়েছে, তারপরে অ্যান্টাসিড দিয়েছে, ক্যালসিয়াম দিয়েছে, অনেক কিছু ওষুধ দিয়েছে। আমি এই 2 মাস ধরে আমি শুধু ক্যালসিয়ামেরই ট্যাবলেট খেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো চলো, দিয়েছে যখন আমাকে খেতেও হবে, কোনো উপায় নেই, না ভালোবাসলেও খেতে হবে। আর এই হচ্ছে আমার পায়ের মলম, 2টো মলম দেওয়া হয়েছে। এই 2টো মলমই আমাকে পায়ের ক্ষত জায়গাতে লাগাতে হবে, ঠিক আছে? আমার আর আমার হাজব্যান্ডের একই ট্রিটমেন্ট চলছে, মলমগুলো একই, ওরও মোটামুটি ওরকমই ওষুধ দিয়েছে, একই পর্যায়ের ওষুধ আছে দুইজনের, সেজন্য আমাকে আর আলাদা করে কিছু কিনতে হয়নি। এই ওষুধই আমরা দুজন খেয়েছি। এই মলমটা আমরা দুজনই ঘায়ের উপর লাগিয়েছি, ঠিক আছে? একটাই মলম ছিল। আর আমাকে প্রচুর পরিমাণে কিউই খেতে বলা হয়েছে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য। তো বন্ধুরা, এই হলো আমার 1.5 থেকে 2 মাসের ঘটনা। আর যেখানে আমি আর আমার হাজব্যান্ড এত বড় অ্যাক্সিডেন্টটাকে নিজেরাই আর কি সব কিছু করে যাচ্ছি, অ্যাক্সিডেন্ট হওয়া থেকে সুস্থ হওয়া অবধি, মানে পুরোপুরি দুজনে লড়াই করে যাচ্ছি কী করে নিজেরা ঠিক হব, কী করে নিজেরা আবার আগের মতন পরিস্থিতিতে চলে আসবো, ভালো হয়ে হাঁটতে চলতে পারবো, ঠিক আছে? তো সেটা 2 মাসে না হোক, 4 মাসে না হোক, 6 মাসে অবশ্যই হবে, সেই আশা আমিও রাখছি। আর এবারে পুজোর সময় ঘরে ফেরা হবে কিনা জানি না, কারণ আমাদেরই সকলেরই এখন মন মেজাজ ভালো নেই, বিশেষ করে কলকাতার আর.জি. করকে কেন্দ্র করে আমরা সকলেই চাই তিলোত্তমা একদম সঠিক বিচার পাক আর কি। আমরা এই ঘটনাকে কেন্দ্র করে সবাই মর্মাহত। তো আমিও এখান থেকে আশা রাখছি যে তিলোত্তমা সঠিক বিচারই পাবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে।